রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই। অবশ্য বিকেলে গড়িয়ে গেছে বলেই হয়তো যানজটে আনাগোনা কম। অবশ্য বিকেল গড়িয়ে গেছে বলেই হয়তো যানবাহনের আনাগোনা কম। ধীর গতিতে ড্রাইভ করছে তিহান। পরনে ব্লু জিন্সের সাথে ধূসর রঙের হাফ হাতা টি শার্ট, চুলগুলো একটু এলোমেলো, গালের চাপ দাড়ি গুলো নিখুঁতভাবে শেভ করা হয়েছে। বাম গালের কাটা জায়গাটা এখনো লাল হয়ে আছে। তোহা ঠোঁটে ঠোঁট চেপে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সেদিকে। চেহারায় কোনো আবেগ নেই, অনুভূতি নেই, শুধুই কৌতূহল, প্রেমিকার মতো সুচালো দৃষ্টি। আর চোখে একবার তাকালো তিহান। তিহান তাকিয়ে আছে বুঝতে পেরেও চোখ সরালো না তোহা। এভাবে কি দেখছিস? কি হয়েছে? তোহা উত্তর দিল না। জীবন্ত পুতুলের মতো তিহানের দিকে চেয়ে দুবার পলক ঝাপটালো, ভ্রু কুচকালো। তিহান ড্রাইভিংয়ে মনোযোগ স্থাপনের চেষ্টা করে অস্বস্তি ভরা কণ্ঠে বলল, অন্যদিকে তাকা। এভাবে দেখার কি আছে? শুকনো গলায় ছোট্ট করে একটা ঢোক গিল তোহা। দৃষ্টি না সরিয়ে হুট করে তিহানের দিকে ঝুঁকে তার ঘাড় হাত দিয়ে জড়িয়ে ধরতে তিহান মৃদু ধমক দেওয়ার চেষ্টা করে বলল, দেহ সর, সামনে দেখতে পাচ্ছি না আমি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু। তিহানের বাধা নিষেধ শুনল না তোহা। কিছু না ভেবেই আচমকাই এক অদ্ভুত কাজ করে ফেলল সে। মুখ নামিয়ে চোখ বন্ধ করে আলতো স্পর্শে তিহানের বাম গালের বাদামি তিলটার ঠোঁট ছুঁয়ে দেয়। প্রচণ্ডভাবে চমকে ওঠে তিহান। তোহা যে এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আচমকা ধাক্কাটা নিতে না পারায় হঠাৎই তার পুরুষ মনেও অদ্ভুত লজ্জা খেলে যায়। লজ্জায় অস্থির হয়ে উঠে চোখের ধূসর চাহনি। কি করে ফেলেছে তা বুঝে আসতেই চট করে সরে যায় তোহা। লজ্জিত ভঙ্গিতে নিজেকে একটু গুটিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। চুলে হাত চালিয়ে নিঃশব্দে ঠোঁট চেপে হেসে ফেলে তিহান। পর মুহূর্তেই নিজেকে সামনে নিলেও ঠোঁটের কোণে মিটমিটিয়ে হাসিটা আচার সরার নয়। তোহার দিকে একবার তাকিয়ে বুঝতে পারে তার সাথে এখন আর কথা বলতে পারবে না মেয়েটা। তুমুল লজ্জা ঘিরে ধরেছে তাকে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তোহা একবারও তাকায়নি। অনেকক্ষণ বাদে দম বন্ধকর পরিবেশ একটু শিথিল হতেই তিহান তোহার মাথায় পড়ে যাওয়া ঘুমটাটা এক হাত দিয়ে টেনে উঠিয়ে দিতে দিতে আস্তে করে বলল, তুমি আমার ক্ষণিকের মোহনা চারুপ্রিয়া, তুমি আমার আমরণ প্রেম তৃষ্ণা। তোমার এই একটু আধটু প্রেমের ছোঁয়ায় এই পিপাসা মিটবে না, বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যাবে আরো বহুক্ষণ। তবুও তুমি কেন এমন করছো বলো তো? এত অবিচার তোমার এই প্রেমিক পুরুষের সইবে না কিন্তু। গমগমে দুপুর বেলা। কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা। চুল এখনো ভেজা, তোয়ালে পেঁচানো। গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগোয়া ফুলের টবটার দিকে চেয়ে আছে সে। সাদা সাদা ফুল ফুটেছে গাছটায়। ফুলের আকার খুব ছোট, তবে দেখতে বেশ লাগে। সুগন্ধ আছে একটু আধটু। এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার। ফুল বস্তুটাই এমন, মন কাড়া, নজর কাড়া, হৃদয় কাড়া। বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাম বানানোর অদম্য চেষ্টা অব্যাহত আছে আতিয়া। রান্নাঘরের অবস্থা দেখার মতো, আর আতিয়ার অবস্থা আরও বেশি গোলমেলে। বাসায় মিষ্টি বানানোর ভূতটা অবশ্য এমনি এমনি চাপেনি তার মাথায়। এর পেছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি। দুদিন আগে মোড়ের দোকানে মিষ্টি নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিল উনি। এক পর্যায়ে এক কথা দু কথা হতে হতে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে ফেলেছিল তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার। ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভূতটা মাথায় ঢুকছে আতিয়ার। আর ফলস্বরূপ আজ দুপুরে রান্না শেষে নিজেই স্বামীর ভুল প্রমাণ করার খেলায় নেমেছে সে। তবে বিপত্তি বাঁধছে বারংবার। কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না। হয়তো কখনো পানি বেশি পড়ে পাতলা হয়ে যাচ্ছে, আবার কখনো বেশি ময়দা পড়ে ঘন হয়ে যাচ্ছে, যার কারণে মেজাজ প্রচন্ড খারাপ হয়ে
এলো আতিয়ার। গলা বাঁধিয়ে হাঁক ছাড়ল সে। তোহা, এদিকে আয় শিগগির। গলা বাড়িয়ে হাঁপ ছাড়ল সে সরি গলা বাড়িয়ে হাঁক ছাড়ল সে। মায়ের ডাকে হতাশপূর্ণ শ্বাস ছাড়ল তোহা। গোসলের আগে দেখে গিয়েছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে। চুলের তোয়ালেটা খুলে রান্নাঘরের দিকে গেল সে। উকি দিয়ে বলল, তুমি পারছো না তাই তো, খালামণিকে ডাকতে হবে। গরম চোখে তাকায় আতিয়া। উত্তপ্ত মেজাজে ফুঁসে উঠে বলে, তিহানকে কখনো দেখেছিস আপার সাথে বেয়াদবি করতে, মুখে মুখে তর্ক করতে? ওর থেকে কিছু শিখতে পারিস না? দিন দিন তোর চরম বেয়াদব হয়ে যাচ্ছিস। খালি মায়ের মুখের ওপর কথা বলা। যা, আপাকে ডেকে নিয়ে আয়। মায়ের তিক্ত কথায় মনটা হঠাৎই খারাপ হয়ে গেল তোহার। যদিও সে জানে মা এগুলো রাগের বশেই বলেছে, তবুও তার মনটা তো খারাপ হলোই। মুখ ভার করে আফিয়াকে ডাকতে গেল সে। গেট খুলল তার খালু, অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব। খালুকে দেখে একটু হাসার চেষ্টা করল তোহা। মিষ্টি করে বলল, খালামণি কোথায় খালু? আম্মু ডাকছিল একটু। আমজাদ সাহেব হাসলেন, পথ ছেড়ে বললেন, ভেতরে আয় মা, তোর খালামণি তো তিহানের ঘরে, তুই ডেকে নে। মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো তোহা। নিজেই দরজাটা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতেই লক্ষ্য করলো মেঝেতে বসে আছে তিহান, আর উপরে বিছানায় বসে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে আফিয়া। আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান, তার উপস্থিতি টের পায়নি। আঙ্গুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা। চোখ মেলে তাকালো তিহান, তাকালো আফিয়াও। তোহার দৃষ্টি আফিয়ার দিকে স্থির করে ছোট মুখে বলল, আম্মু তোমাকে ডাকছে খালামণি। তোহার বিষণ্ণ কণ্ঠ আর নত দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল তিহান। ঘাড় বাঁকিয়ে আফিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল। আফিয়া ঠোঁট এলিয়ে হাসলো। তারও বোঝার বাকি নেই তোহার মন খারাপ। তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। বেরিয়ে যাওয়ার আগে তোহার গালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, তুই তো আগে গানে, আমি যাচ্ছি। মাথা নাড়ালো তোহা। আফিয়া বেরিয়ে যেতেই তিহান গম্ভীর কণ্ঠে বলল, দরজাটা ভিজিয়ে দে। গোমরা মুখেই দরজা চাপিয়ে দিল তোহা। আপনি বাসায় কেন? আমাকে নামিয়ে দিয়ে আর অফিসে যাননি? বলতে বলতেই তিহানের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ হাতে তেলের বাটিটা নাড়াচাড়া করলো তিহান, তারপর দু চোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল, মাইগ্রেনের ব্যথাও ছেড়ে দিব, মাথাটা ছেড়ে যাচ্ছে বোধহয়। সেকেন্ডে অস্থির হয়ে উঠল তোহা। বুঝে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা আপনি বসুন, আমি তেল দিয়ে চুল টেনে দেই, মাথা ব্যথা চলে যাবে। প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসি হাসল তিহান। উঠে দাঁড়িয়ে যেতেই তোহা মিনমিনিয়ে কণ্ঠে বলল, এভাবেই তো ঠিক ছিল, আপনি তো অনেক লম্বা আমার থেকে। বামফ্রু উচ্চালো তিহান। তোহার কথা তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল, তোর থেকে কয় বছর বড় আমি? 8। বোকা বোকা কণ্ঠে ফটাফট উত্তর দিল তোহা। তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে। আমি নিচে মাটিতে বসবো, আর তুই বিছানার উপর। আবারও মুখ কুচকালো তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল, ধ্যাত, বসুন উপরে। বলে তিহানের কাছে যেয়ে দাঁড়ালো। বাটিটা পাশের টেবিলে রেখে দু হাতে গরম করা তেল মেখে নিয়ে মাথার তালুতে ঘষে দিতে দিতে বলল, এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এই জন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা। একদম উচিত বিচার। প্রত্যুত্তর করল না তিহান। ব্যথার উপশমের আরামে চক্ষু যুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘন্টাখানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাছটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখ এখনো বন্ধ। তোহার এক মুহূর্ত বিরক্তি আসেনি, বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমেই। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও করতে পারছে না। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে। সে কথা বললে আবার ভীষণ
বিঘ্ন ঘটাতে পারে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধা চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকায় তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধ ভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার। তথাপি হাত বাড়িয়ে দিল সে। থুতনি ধরে তোহার নতমুক্তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামণি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হলো না তার। তিহান আপনা আপনি বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিসই তো খালামণি একটু শর্ট টেম্পার্ড। এতটুকুতে কেউ মন খারাপ করে? মায়েরও তো বকতেই পারে। তাই বলে আম্মু শুধু শুধু এভাবে বকবে আমাকে? চাপা সরে বলল তোহা। বকার কারণ আর জিজ্ঞেস করলো না তিহান। তোহার তীর তীর করে কাপা ঠোঁটগুলোর নজর এড়ায়নি তার। এ বিষয়ে আরো কিছু বললে এখনই কেঁদে দিবে মেয়েটা। উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানায় বসতেই তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোন চালা। ঘুম আসলে ঘুমা, যা ইচ্ছা কর, কিন্তু রুম থেকে বের হবে না। মাথা গরম আছে, শুধু শুধু খালামণির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করিনি তিহান ভাই, আম্মু অযথাই বকেছে আমাকে। ঠোঁটের আঙ্গুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোসলে যাচ্ছি। তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়ল তোহা। তিহান একটু হাসলো। অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টার লম্বা শাওয়ার শেষে রুমে ঢুকলো তিহান। তোহা তখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে। গায়ের জামা কাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যোজ্জ্বল ছবি জলজল করছে। হয়তো ছবি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট করে হাসল তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধুই তোহার ছবি। বিষয়টা তোহার অজানা নয়। উপরোক্ত তার ফোনের সব পাসওয়ার্ডই মেয়েটার জানা। তবে ছবিগুলো দেখলেও সরাসরি কিছু বলে না সে, না বলে তিহান নিজে। এতটুকু বুঝে গেল তিহান। তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টো পিঠে আলতো করে নিজের দুগালে ছুঁয়ে দিয়ে মুচকি হাসল। মাস তিনেক পেরিয়ে গেছে। বর্ষার শেষ শরতের আগমনে আসবে আসবে করছে। এতদিনে বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে শীতল স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের অধিপত্য দেখা যায় না। সেখানে শুধুই সাদা শুভ্র মেঘের বিস্তর আনাগোনা। নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সব সময়। তোহার মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। মাসের শেষের রেজাল্ট। ততদিনে গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষা শেষের পর কিছুদিন এমনি পড়াশোনা হয় না তার। জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করেই দিন কাটায়। কলেজ যায় না মাঝে মধ্যেই। এই নিয়ে তিহানও কিছু বলে না। এই কদিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যেই ছিল তোহা। পড়াশোনায় কোনো রকম গাফিলতি করেনি, তাই তিহান তেমন একটা বকে না এখন। তুর্যর রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2 দিন ভার্সিটি বন্ধ তুর্যর। পড়াশোনাও থেকে একটুখানি বিরত। সেজন্য বোনকে এখনো রুমে থেকে বের করেনি সে। বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে। সেরকম প্রকাশ না করতে পারলেও বোনকে প্রচন্ড রকম স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই। চোখে গভীর দৃষ্টি সাদা পাতার কালো কালির কাব্যিক অক্ষরগুলোই। বলা বাহুল্য বইটা তুর্যের সেলফ থেকেই নিয়েছে সে। তুর্য নিজের বুক সেলফে কাউকে হাত না দিতে দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বই
তার নিজের টাকায় কিনা, বেশ শখের। পৃষ্ঠাগুলো আস্তে উল্টা, ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপে কিবোর্ডে হাতের আঙ্গুল চালাতে চালাতে বলল তুর্য। তোহা মুখ তুলে না তাকিয়েই নির্বিকার কণ্ঠে বলল, আমি আস্তেই উল্টাচ্ছি ভাইয়া, ছিড়বে না। ভাইয়ের ছুকছুক স্বভাব সম্পর্কে অবগত আছে সে। নিজের প্রিয় জিনিসগুলোর প্রতি অত্যাধিক যত্নশীল তুর্য একটু 19-20 হলেই আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতেই বাইরে অতি পরিচিত কিছু কণ্ঠ কান খাড়া হয়ে উঠল তোহার। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল, স্বর্ণাদের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া, দাঁড়াও দেখে আসি। বলে উঠতে নিলেই গেট খুলে ঘরে ঢুকলো সাইফ আর নুহাস। তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীর গতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখলো তোহা। মুখে প্রগাঢ় হাসি টেনে বলল, তোমরা আসবা আমরা তো জানি, বসো বসো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল তারা। সাইফ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না আজকে তো। তার আগেই সশব্দে দরজা খুলল তিহান। সাইফদের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, তোদের না আরো আগে রওনা দিতে বলেছিলাম? আর সবকটা এখানে কি করিস? ব্যাগটা সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতেই দিল না তোহা। কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কেন ব্যাগ গোছাবো তিহান ভাই? ওহো, তোর তো দিন দুনিয়ার ধ্যানই নাই। কোনো ব্যাগের মতো এই ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছুতে পারিস না। জানবি কেমনে? আপনি আমাকে কোনো ব্যাগ বললেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তোহা। আরো কিছু বলার আগেই তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেল, এই তোহা একদম ঠোঁটকাটা স্বভাবের। পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা। তোর হয়তো জানিস না, খালামণি বলতে ভুলে গেছে বোধহয়। সকালে হুট করে প্ল্যান হয়েছে, আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব, আর খালা খালুরা আলাদা গাড়িতে। বলতে বলতে এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসেও জ্বালাময়ী কণ্ঠে ঠাট্টার স্বরে বলল, আহা দিহ, ভাইয়ের সামনে এসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দিব নাকি? অকাল পক্ষ কোথাকার। বাক্যপূর্ণ হওয়ার পরপরেই সমস্বরে হাসির শব্দে মুহূর্তেই নাকের ডগা লাল হয়ে এলো তোহার। ঠোঁট আর চোয়াল শক্ত, চোখে মৃদুমন্দ আগ্রাসী হতাশ ভাব। নেহাতই তার থেকে বয়সে অনেক বড় বলেই এই লোকটার উপর কিছু করতে পারে না। রীতিমতো গা জ্বালানো অনুভূতি, নিজেকে আটকানোর বড়ই অসহ্যকর। আকস্মিক শব্দটাতেই একটা উদ্ভট উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছুই এই ধরনীতে হতে পারে না। এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না। যা হয় তাই ভালো লাগে। তেমনি বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মন কাড়া। আড্ডায় মেতে উঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেল তোহাদের। সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবে। ঘড়িতে বাজে 10:30। মাত্র সাইডদের গাড়ির পেছনের সিটে উঠে বসলো সে বসেছে পেছনের সিটে, জানালার পাশে। তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহাস। সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ। তিহান এখনো আসেনি। সবার ব্যাগপত্র পেছনে গুছিয়ে রেখে খালা খালুদের গাড়ি চলতে শুরু করলেই তবেই এই গাড়ির দিকে এগোলো সে। তোহার পাশে দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল, চেপে বস। তোহা চেপে তো বসলই না, উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানালার পাশে বসবো, আপনি স্বর্ণাপুর পাশে বসেন, আমাকে বের হতে দেন। তার কথা কানে যেতেই আটকে উঠল স্বর্ণা। এমনিতেই তিহানকে প্রচন্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সবসময় তটস্থ হয়ে থাকে। তার উপর তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উলট পালট ধাক্কা দিয়ে দিলে তাকে ঘুমের মধ্যেই চর বা বসিয়ে দেয় না সে।
বিচ্ছিরি ব্যাপার। ভাবতে ভাবতেই তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়ত্ব নিয়ে চাপা স্বরে বলল, তোহারে এমন করিস না বোন, আমি বসবো না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখের ভীত ভাবটা দেখে আর না করতে পারল না তোহা। মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভিতরে। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করে ঢুকে তোহার গা ঘেঁষেই বসে পড়ল। আজাইরা খোশ গল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত ঘনিয়ে আসতেই একে একে প্রায় সবাই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণে হৈহুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভিয়ে আসলো। নীরবতার আচ্ছাদনে ছেয়ে গেল আবছা পরিবেশ। জানালা খোলা, আর চোখে পাশে তাকালো তিহান। চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইটের পর লাইট বলে গেলেও তা লাইনের পর লাইন বলে গেলেও তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসলো তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে, চোখ ডলছে, আবার সিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল। দৃষ্টি যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিত হা করে ঘুমাচ্ছে। বোনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে আছে জানালার কাচের সাথে। তুর্য ঘুম, শুধু সাইব গাড়ি চালাচ্ছে। তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকেই। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরও একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত সরান, ঘুম পাচ্ছে। তাকালো তিহান। তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথার পেছন দিক দিয়ে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্তও দেরি করল না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসলো তিহান। দৃষ্টি একবারও আকাশের চাঁদটার দিকে নিতে যেও মুখ ফেরালো সে। তবে বুকের ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না, আটকে রইল সেখানেই। আবারও হাসলো তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। অতঃপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয়হরণী, তোমার এই আধো আধো আবদারগুলোয় আমি না আরেকটু ধ্বংস হই। এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরো খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থাকো, আমার অপ্রকাশিত প্রেমিকা হয়ে। দিনের একটু আধটু আলো ফুটেছে বোধ হয়। আধো ঘুম আধো জাগরণেই কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগেছিল তিহানের। তবে ভেঙে গেল ঘন্টাখানেক বাদেই। আকাশ তখন সূর্য উকি দিচ্ছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতেই চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণ ভ্রু জোড়া অদ্ভুতভাবে কুঁচকে গেল তার। মুখের উপর থেকে কাপড়টা সরাতেই এক অর্থ উদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোহা অবশ্য তখন সজাগ নয়। আষ্টে পৃষ্ঠে তার সাথে লেপ্টে বেঘরে ঘুমাচ্ছিল মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়েই বেঁকিয়ে যাওয়া শরীরটা সোজা করে বসল তিহান। হাতের ওড়নাটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখা নেশে উঠেছে। ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে প্রায়। একটু আধটু আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখল তিহান। সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তা নির্জন, লোক সমাগম এখনো শুরু হয়নি। এখান থেকে আরো 1 ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নানুর বাড়ি। সাইব বেচারা সারা রাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাঁপ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা ওড়নার
অংশবিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারের চোখ মেলে তাকালো সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখনই মাঝেই তাদের থামিয়ে দিল তিহান। গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছিয়ে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না না, আমি পারবো। অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গম্ভীর চোট টেনে বলল, সাইফ, যে বলেছি তা কর, বের হয়ে পেছায়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। ধীর গতিতে বের হয়ে পিছে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চুপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশ সূচক ভঙ্গিতে বলল, ওর যেন ঘুম না ভাঙে, দেখিস। মুচকি হেসে মাথা নাড়ল সাইফ। এই হাসির মানে বুঝে তিহান। প্রত্যুত্তরে সেও হালকা হেসে আরো একবার তোহার ঘুমন্ত মুখখানা চোখ বুলিয়ে দরজা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসল। অবিচ্ছেদ্য ধরনের একটা প্রাচীরে ঘেরা দোতলা বাড়ি। পুরনো যুগের হওয়ার পরও কদিন পরপরই রং করা হয়, তাই অত অভিষেকাময় অবস্থা নেই। নানান বহু কষ্টে পারিশ্রমিক বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা রাগে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইব এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দু মাত্র নড়চড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতেই তিহানও নামলো। তাদের গাড়ি থামতেই দেখেই ছুটে এসেছে মুস্তাক চাচা। হে বাসার যাবতীয় দেখাশোনার কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে। তাছাড়া ওই বিশাল বাড়ি খালি পড়ে থাকে। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গছিয়ে দিয়ে সাইফের পাশে দরজা খুলে দাঁড়ালো তিহান। বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুম ঘুম চোখে তাকালো তোহা। জড়তা কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? বলেই আশেপাশে তাকালো সে। কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল, সবাই কোথায়? সবই বের হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস শুধু, আয় বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো। আশেপাশের স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছপালা, শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচিমিচির শোনা যাচ্ছে। শেষবার নানুবাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি হলেও মনের দূরত্বটা একেবারেই কম। তার দাদা দাদি নেই। তার জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। শুধু তিহান ছাড়া আর কেউই তাদের স্নেহের সান্নিধ্যে পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালা খালু সবাই তাদের আগেই পৌঁছে গিয়েছিল। দোতলায় এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর। সামনে লম্বা বারান্দার মতো, সেখানে দাঁড়ালে নিচের পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডের জায়গাটা গোলাকারে প্রসারিত। ওখানে থেকেই পুরো উঠান, বাগান, এক পাশে পুকুর, সব দৃশ্যমান। কোণার দিকে বড় ঘরটায় তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুর্য এক রুমে, তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা, আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের 3 পিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ছেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকিগুলো শুকাচ্ছে। স্বর্ণালী আগে শেষ গোসল। 2 বার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই আর দেরি করল না তোহা। মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিজের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানা সহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখলো তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়। মুখে প্রশস্ত হাসি।
এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে ওঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুস্থতা হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ে শাদির ব্যবস্থা করতে হবে কয়েকদিন পর। নানার ঠাট্টাটা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনই। তবে প্রতিউত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসলো তারা। তোহার এক পাশে তিহান আর আরেক পাশে আফিয়া। তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্যই খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খাবারের মেলা বসে গেছে, কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে। চোখের রং দেখছো মনোয়ারা, পুরো বিলেতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্যে বলল নিজাম রহমান। অগোছালোভাবে হাসল তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে। তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি সে। এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছে করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়ে দ্বিতীয়বার নলাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট্ট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতেই চুপচাপ খেয়ে আবারও হা করলো। হাসলো তিহান। নিজে আর এক গালও খেলো না। একটু পরপরই তোহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগলো। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যেও পুরো ব্যাপারটা নজর এড়ালো না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। অতঃপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করলো। বিশাল উঠান জুড়ে সবুজ দুর্বা ঘাস লাগানো আছে। নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গায় একেবারে সমানে সমান করে কাটা। একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ের স্পর্শ লাগলেই মনে হয় কোনো পশমি কার্পেটের উপর নির্বিঘ্ন পদাচারণ চলছে। একটা কোণে পরপর 2-3টি শিউলি ফুলের বড় আকারের গাছ। নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়, ভোরের দিকে সেগুলো গাছ থেকে ঝরে পড়েছে। বিদে তাদের সুরভি ভাবটা এখনো আর নেই। কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে 1 পা 2 পা করে সেদিকটা এগিয়ে গেল তোহা। ঝুঁকে গিয়ে কতগুলো ফুল হাতে উঠিয়ে ঘ্রাণের চেষ্টা করলো। তীব্র সুঘ্রাণ না আসলো, হালকা হালকা আসছে। জুতো ফেলে খালি পেয়ে ঘুরছিস কেন? পায়ে বেঁধে যাবে তো কিছু একটা। কথাটা শোনা মাত্র সচকিত হয়ে পিছে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতো জোড়া হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে তিহান। শীতল দৃষ্টি তোহার ফুল ভর্তি হাতের মধ্যে। তোহা মুখ ফুটে কিছু বলার আগে এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতো জোড়া নিয়ে আরেক হাতে তোহার পায়ের দিকে বাড়াতে আপনা আপনি 2 কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটি শিউলি ফুল পদতলে পিষ্ট হয়ে পায়ের সাথে বিশ্রীভাবে লেপটে গেল। সেদিকে খেয়াল দিল না তোহা। তিহানের দিকে চেয়ে সপ্রতিভ কণ্ঠে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতো পরাবো ইডিয়েট, পাটা আগে আন। দাঁতে দাঁত চেপে উত্তর দিল তিহান। তোহার মধ্যে পা এগিয়ে দেওয়ার কোনো উদ্বেগ দেখা গেল না। গলার স্বর নামে উসকুস করে সে বলল, আমি পরবো না জুতা, এভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান অহেতুক। মাথা চাড়া দেওয়ার রাগটাকে সামলে একটু নরম হলো সে। মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, খালি পেয়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে দেবু? কাটা মাটা বেঁধে গেলে তো তুই ব্যথা পাবি। তোর হাতে ফুল আমি পরিয়ে দিই। বলেই তোহার পা রাখার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়ালো না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধাবোধ থেকেই তার হাতের উপর পা রাখতে কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ফুলগুলো ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পরে নিচ্ছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি, পা দাও। রাজভারী কণ্ঠে থমিকে আদেশে থেমে যেতে হলো তোহাকে।
হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল চুপচাপ। ডান পাটা তিহানের হাতের উপর রাখলো সে। প্রথমেই জুতা পরলো না তিহান। পকেট থেকে রুমাল বের করে পায়ের তালুতে পিষ্ট হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপরেই জুতা পরিয়ে দিল। জুতোটা ফিতা আটকাতে হয়, তাই নিচে নিচেই পা ঢুকিয়ে পড়ার অবকাশ নেই, হাত দিয়েই পড়াতে হয়। কাজ শেষ হতে দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের এক পাশে বড় একটা কাঁঠাল গাছ আছে, যদিও এখন কাঁঠাল নেই, তবে গ্রীষ্মের সময় গাছ ভরে উঠছে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছাতে পারে না। সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রঙের রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন। সেখানেই বসে আছে বাকি কাজিনরা, যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই, কারণ এপাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবুও কেমন যেন একটা অদ্ভুত ভয় লাগে তোহার। যদি কেউ দেখে ফেলতো তো কি লজ্জাটাই না পড়তো সে। গ্রামের দিকটায় গাঢ় সন্ধ্যা হলে নীরবতা নেমে আসে। শুনছান প্রকৃতির মাঝে ঝিঝি পোকার এলো পাথারি ডাক। আলো না থাকলেও কেমন ভুতুরে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিন হই হুল্লোড় করায় গতকাল অনেকটা সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিল তো। রাতের খাবারও খায়নি, তথাপি ক্ষুধর জ্বালায় পেটে মোচড় দেয় আর আগে ফাঁকে ঘুমানোর ফলে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেল তার। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, ম্যাচ ম্যাচে লাগছে শরীর, শিরা উপশিরা আড়ষ্ট ভাব। তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল। স্বর্ণালী বোধ হয় রাতের বেলা এসেছে। দুই হাত দুই দিকে মেলে টান টান দিয়ে উঠে বসলো তোহা। মুখে হাত ডলতে বুঝলো তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামলো সে। লাইট জ্বালাতে যেও জ্বালালো না। স্বর্ণালীর ঘুম অযথা ডিস্টার্ব করে তো লাভ নেই। ওয়াশরুমে যে মুখ হাত ধুলো, গায়ে তখনও কালকের সবুজ জামাটাই ঘুমানোর আগে আর বদলানো হয়নি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজা খুলো তোহা। বাড়ির সবাই ঘুম। মুখ ঘুরিয়ে বড় বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো এখনো সব স্পষ্ট নয়। দোয়াটে সাদা সব। একটু এগোলো সে। ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল রাতে ফুটে আর ভোরে ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো। এতদিনে সুপ্ত বাসনার কৌতূহল দমাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল তো। অতঃপর নরম ঘাস মারিয়ে উঠোনে উপস্থিত হতে সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি এখানে? কথার খুব আস্তে বললেও চারিদিকে নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধা হলো না। সাথে সাথেই ফিরে তাকালো তিহান। তোহাকে দেখে অনেকটা অবাক ভাব মুখে স্পষ্ট হয়ে উঠলেও পর মুহূর্তে মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে দৃষ্টি দিল সে। সেদিকে তাকিয়ে কঞ্চে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তে। শূন্য মস্তিষ্ক, মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে যে দাঁড়ালো সে তাড়াতাড়ি পেছন দিয়ে বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ নেই এখানে। তিহানের কাট কাট উত্তর হঠাৎই বাক্যশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারপাশ মোহ করছে। ফুলের সুবাস সাথে প্রেমিকের উষ্ণ আবেগের ছোঁয়া। মাথা কেমন ছিমছিম করছে, মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে সে। এত ভোর উঠেছে যে? কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা আমতা করলো তোহা। অতঃপর একটু থেমে থেমে বোকা বোকা কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ফুল দেখতে এসেছিলাম। ফুল? ওই যে শিউলি ফুল। হাতের তর্জনী উঁচিয়ে ইশারা করলো তোহা। তার ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো তিহান। মাটিতে চাদরের ন্যায় বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়ালো সে। তোহাকে ছেড়ে দু হাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আঁচলায় ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সুরভি ফুল দেখে তোহার মনের কোণে নিভিয়ে থাকা বাচ্চা ছিল মনটা জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলে মানসিক কঞ্চি বলল, দেখেছেন কি সুন্দর? ঠোঁট পাকিয়ে হাসলো তিহান। মেয়েটা অল্পতেই বাজ ভাঙা খুশিতে ফেটে পড়ে। তার আগে থেকে জানা আছে
উঠে দাঁড়ালো সে আচমকা। তোহার মাথার ঘুমটা নামিয়ে দিয়ে কানে একটা ফুল গুছল, তারপর আরো একটা, অতঃপর আরো একটা। মোটমাট 3টে ফুল। তোহার অস্থিরতায় ভরপুর দৃষ্টি মেঝের দিকে। তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে। বাতাসে ঠোঁট উড়িয়ে দিলাম, তাকালে তুই ঘুরে। এইটুকু গিয়ে থামলো তিহান। সামনে থাকা প্রেমিকার লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ছোট আর এক রত্তিও চালালো না তার। এই রূপ সহ্য করার মতো নয়। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তবুও চোখ ফেরাতে মন চাই দেয় না। অগত্যা তিহান শুধু দেখেই গেল এবং দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁক ফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতানের ঘোর কাটলো তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো সে। তিহান সত্যি হাতের ফুলগুলো মাটিতে রেখে পুনরায় ওনার টেনে নিল। লজ্জায় লালাপ আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করলো তিহান। সময়টা দেখে নিয়ে মাথা ঝাঁকিয়ে 2 আঙুলে কপালের কোণ ঘেঁষে বলল, আমি বাইরে বেরোবো, তুই যাবি সাথে? তোহা তাকালো। তিহান তার উত্তরের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোর উত্তর না পেয়ে ফিরুচি আবারও ইশারা করলো তিহান। একটু আগালো তোহা, কিছু না বলে। তিহানের হাত আঁকড়ে ধরতে মুচকি হাসলো তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগলো। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটবো। ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে, বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গায় ঘুরতে গেছে, কোনো হিসাব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাং নাকি আমি, গাধা? বলে এক হাতে নিঃশব্দে লোহার মেন গেটের তালা ঘোরালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনরকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট খোলাই থাকে সারা রাত? না, আমি মোস্তাক চাচাকে বলে খুলিয়েছি। চকিতে আশেপাশে তাকালে তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নিয়ে এখানে। গেট খুলে দিয়ে চলে গেছে, এখন হয়তো নিচের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে স্বস্তিদায়ক একটা শ্বাস ছাড়লো তোহা। তিহান হাসল। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করবো না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্ত রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের ছোটে, তবু নীরবতার মাঝেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়ে গেছে প্রায়। 2-1 মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পা ব্যথা করছে। উপায়ন্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠোবন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়ালো তোহা। কাতর কঞ্চে ডাকলো, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো। মূর্তির দৃষ্টি সরিয়ে বাঁকা এসে ব্যঙ্গ করে বলল, এটুকুতে ক্লান্ত, সাথে কি তোকে ঘর কোনো ব্যাংক বলে? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়া মেরে সরানোর চেষ্টা করে এসে উত্তপ্ত কঞ্চে বলল, আপনি আমাকে বারবার ব্যাং বললেন কেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ডিঙি ডিঙি করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। একটু উঁচিয়ে বাঁকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে এক টানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি? আবার বলতো। সেম টোনে বলবি, ওকে? তোহা থামলো। ছাড়ানোর জন্য নাড়তে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘুরালো সে। ফিরফির করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদচারণ। একটা রিক্সা ডেকে সেটায় তোহাকে নিয়ে উঠে বসলো তিহান।
শত হলেও প্রেয়সীর পায়ে ব্যথা করছে। প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসব মুখর দুপুর। খানিক আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা, চুলগুলো আধ ভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানালার ধার ঘেঁষে, তার হাতে একটা লাল রঙের বোতল। ফ্রিকুচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটা উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে এসে। কি ওটা আপু, এভাবে দেখছো যে? নানু তো বললো আলতা। ছোট্ট করে উত্তর দিল স্বর্ণালী। কি বললে? আলতা? বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালীর কাছে যে বোতলটা হাতে নিয়ে মুখ খুললেই লাল রঙে আঙুল মেখে গেল। আটকে উঠল সে বিরক্তিতে। মেজাজ খারাপ হয়ে গেল স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যেয়ে হাত ধুয়ে আসলো। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই, সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে। খালুরাও নেই, সেই জন্য তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনো আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়া, নানু সবাই আছে। তারা দুজনও বসলো, তবে খানিক বাদে। সেখানটায় আর মন টিকলো না তোহার। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশে তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকলো সে। মনের মধ্যে তখন আলতা পরার অদম্য ইচ্ছে জেগে উঠেছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচে বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আরেক হাতে লাল রঙে মাখামাখি হলুদ রঙের জামা কাপড় পর্যন্ত মেখে গেছে। তবুও আলতা পরার তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবুও প্রথমবার করার কারণে তার ঠাওর করতে একেবারেই অপারক তোহা। কালো ফ্রিউচোরা কুচকে আছে বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেয় তা পায়ের কোনা গড়িয়ে টুপটুপ করে ঘাসের উপর পড়তেই একটা শক্তপোক্ত হাত তার পাটা টেনে নিল। চমকিয়ে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি। মাত্র কোথায় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল। আশেপাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে উঠাতে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুর আলতে পরো শখ হয়েছে, ইডিয়েট। তোহার খারাপ মেজাজ আরো বিগড়ে গেল। দাঁতের দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা আমি হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসল তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছে দিতে দিতে তোহার দিকে তাকে আপাত মস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসি রেস্টিনি বলল, পড়তে আর পারছো কি হলদে পাখি? বলেই তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহা পা রেখে নিজের এক আঙ্গুল আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগলো। কয়েক ফোঁটা গড়িয়ে পড়লো তার ধপধপে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রুক্ষেপ করলো না তিহান। এক মনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এই দিকে এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক পা ঝটকায় সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, পা ছাড়ুন, নানা আসছে এদিকেই। ওয়াল্লাহ। নানার কথা শুনে বিন্দুমাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচন্ড ভয়ে। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জা ফেলবে আজ। এরই মাঝে তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হলো নিজাম রহমান। গাম্ভীর্যতার ছিটে ফোটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুস্কি হাসি। তোহা তখনও ভয়ে মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নত মুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যেই শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো, নানা পড়তে জানে না, তাই আর কি। বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজ হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন। খানিকটা দুষ্টুমি করে ফিচেল গলায় বললেন, মনোয়ারাকেও আমি এভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজর কাড়া হাসি। সুপুরুষ চেহারার মাঝেও কোথায় যেন একটু লজ্জাভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আক্রমিকতায়
অজ্ঞান হওয়ার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে ইঙ্গিত ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে। বিয়ের 2-3 মাস অবধি প্রয়োজন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক, বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলায় বাড়ি ফেরার সময় আলতা, শাড়ি, চুড়ি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুজে সহ্য করত, আর কৃত্রিম লাল আবাস ছেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকাই ছিল সে আমার। আরে বাহ নানা, তুমি দেখি। বলেই দুই ভ্রু দুইবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠেছে মন চাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার, তাই এই বিষয়ে এখন আর কিছু বলবেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা। এমন যত্ন সবার ভাগ্যে থাকে না বুঝলে। উত্তরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কস্মিন কালেও এখানে বসে আলতা পড়ত না সে। এরই মাঝে তিহান যেন তাকে আরো একটু লজ্জার হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটুও লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসল। নিজেই তোহার হাতটা টেনে আঙুলের উপর অংশ গুলায় আলতা ভরাতে শুরু করতেই লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এখন ছুটে চলে যেতে পারলে ভালো হতো, তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরেই উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের পথটুকু তো অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্যে পৌঁছানো উচিত, কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখবো নানা। মাঝপথেই ধীর কণ্ঠে উত্তর দিল দিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল তোহা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো নানার সামনে এমন করে? কেউ না জানি উনি কি ভাবলো আল্লাহ। তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বলছে না কিছু? অদ্ভুত। এটাও তো আপনার কাজ, নির্লজ্জের মতো নানাকে বলেছেন। ছি। আমি কিছু বলিনি, উনি এমনি বুঝেছেন। তারপর নিজে জিজ্ঞেস করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল দিহান। তার এতটুকু কথাতেই কণ্ঠনালী আটকে গেল তোহার। পর মুহূর্তেই নিজেকে সামনে নিল সে। তারপর আগের মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওভাবে খাইয়ে দেয়ার? আবার আম্মু জিজ্ঞেস করলে উত্তর কি দিলেন? আমি খাইয়ে দেই খালামণি, ওর হাত মাখবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পর মুহূর্তেই দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনার কি আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটায় প্রতিক্রিয়া দেখালো না তিহান। ততক্ষণে তোহার 4 হাত পায়ে তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখলো তিহান। তোহার হাত পা লাল রঙের রাঙানো, পরনে হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান এক দৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকলো। অতঃপর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকিয়ে হাতের উল্টো পিঠ নিজের কপালে ছুঁয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক। এই মুমূর্ষু প্রেমিকের অপেক্ষার অবসান হোক। তুমি শুধু আমার হোক। বারান্দার গোলাকার জায়গাটা ছেলে মেয়েদের খোশ গল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিং এর পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিং এ হেলান দিয়ে আছে তুর্য। অপর পাশে স্বর্ণালী, তিহান বসেছে সাইফ আর নুহাসের মাঝে। অনেকটা বৃত্তাকারেই আছে তারা।
তোহা উদাস মুখে সদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণী চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জলদিঘিতে সাদা শুভ্র পরি ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত হলো তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়ায় তোহার দিকে। ভ্রুকুচকে মজার ছলে সে বলল, আলতা টালতা পরে তো একেবারে বউ সেজে বসে আসিস তোহা, ব্যাপার কি? তুর্য ভাইয়া, তোমার বোনের মতলব তো ভালো ঠেকতেছে না আমার। নুহাসের কথায় হাসল তুর্য। কিরে, আলতা পরেছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢোকেনি তার উপর। তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরো হতবিহ্বল হয়ে পড়ল সে। নড়ে চড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েকগুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, একেবারে তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেখেয়ালি হওয়ার এই প্রথম লক্ষণ। এবারও নুহাসের কথা শেষে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়েছে। অকারণেই মন খারাপ লাগছে। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও এই অকারণটা সব দখল করে বসে আছে। এর মধ্যে সবার জন্য চা দিয়ে গিয়েছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট, বিস্কিটের উপর চিনি দেয়া। খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাচের কাপের হাতলে না রেখে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশের সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখেই একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চকিতে তাকালো তোহা। তিহান সাথে সাথেই তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো? দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পর মুহূর্তে ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, দূর, এ লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার পুকুর পাড়। ভুতুরে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। স্থির স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভিতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে। কারণ মন ভালো না, সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে এক কদম এগোলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটায় মাছ টাছ নেই। শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবুও স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরিয়ে একবার তাকালো। শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়েও থাকলো। তিহানের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে এসে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, তিহু কোথায়? চারিদিকে পানি। পুকুরটা বেশ গভীর, তার উপর গোমট অন্ধকার। দুহাত মেলে ঝাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুর টুকুর নেই। কোন জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটার পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে। মন মস্তিষ্কে নিপুণভাবে জেগে বসেছে। হাত পা কাঁপছে। সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতে পারো, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটছে তিহান। তার পা কাঁপছে। মাথার কাজ করছে না কোনো কিছুই। সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না এতটুকুও। তার পিছে পিছে বাকিরাও আসে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে যে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এইভাবে কই যাচ্ছিস সবকটা?
স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাওর করতে পারেনি সে। তাকে ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছিল খালামণি, আমরা শিওর না। কি বলে আটকে উঠল আদিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই দৌড়ে আসছে। তার টাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে এগোনোর চেষ্টা করল সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তেই পানিতে আরও একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশ লাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণকণ্ঠে ডাকল, তিহান ধরুন আমাকে।